সার্স কোভিড-19 অর্থাৎ করোনা ভাইরাস নিয়ে সারা পৃথিবী উত্তাল। আর এই উত্তাল পৃথিবীতে এখন যেটা প্রতিদিনের আলোচনার বিষয় সেটা হলো স্ট্যাটিস্টিক্সের লড়াই। এই লড়াইটা এই রকম যে প্রত্যেক দিন ঠিক কতজন মানুষ এখনো পর্যন্ত আক্রান্ত হচ্ছেন, প্রত্যেক দিন ঠিক কত মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরছেন, আর প্রত্যেক দিন ঠিক কত সংখ্যক মানুষ আমাদের ছেড়ে চলে যাচ্ছেন চিরতরে। আর এই স্ট্যাটিস্টিক্সের লড়াইয়ের আড়ালেই চলছে আরও একটা লড়াই। সেই লড়াইটা হলো করোনার এই অভিশাপের এগেনস্টে মেডিকেল সায়েন্সের একটা দুর্দম্য লড়াই। এই লড়াইটা লড়ছেন চিকিৎসা বিজ্ঞানীরা, ডক্টরস, নার্স, সমস্ত হেলথ স্টাফস আর সেই সমস্ত পেশেন্টরা যারা এখনও জীবনী শক্তি দিয়ে লড়াই করছেন। একবার সকলকে কুর্নিশ জানাই আর সবার মনের একটা প্রশ্ন নিয়ে একটা আলোচনা শুরু করি। সকলের মনেই একটা প্রশ্ন যে চিকিৎসা বিজ্ঞানের ইতিহাস বলছে যখনই কোনো ভাইরাসের অভিশাপ নেমে এসছে তার বিরুদ্ধে চিকিৎসা বিজ্ঞান রুখে দাঁড়িয়ে তৈরি করেছে কোনো না কোনো প্রতিষেধক বা ভ্যাকসিন। এবার এখনো পর্যন্ত এই করোনা ভাইরাসের প্রতিষেধক হিসেবে কতটা তার কাজ এগোলো, এটাই এখন সকলের মনে প্রশ্ন। সকলকে জানানোর জন্যে আমি বেশ কিছুদিন ধরে পড়াশোনা করছিলাম মিডিয়াতে বিভিন্নভাবে পাবলিশড হওয়া যে সমস্ত মেডিকেল বুলেটিনস, বলাই বাহুল্য যেগুলো এই ভ্যাকসিনকে নিয়ে আলোচনা করেছে, কারণ এখন তো সেই ভ্যাকসিনের দিকেই আমরা তাকিয়ে আছি। তো যে সমস্ত শব্দগুলো আমার চোখের সামনে ভেসে উঠল, প্রথমে সেগুলো একটু ডিসকাস করে নিই। যে সমস্ত ভ্যাকসিনেশনগুলোকে টার্গেট করা হচ্ছে এই করোনার ভ্যাকসিন আবিষ্কার করবার ক্ষেত্রে, সেগুলো হলো লাইভ অ্যাটেনিউটেড ভ্যাকসিন, যেটা কিনা একটা দুর্বলতর ফর্ম যে জার্মসটা আমাদের ভাইরাস ক্রিয়েট করছে, অর্থাৎ করোনা ভাইরাসেরই দুর্বলতম একটা ফরমেশনকে এখানে ইউজ করা হতে পারে, যেটা কিনা বলা হচ্ছে লাইভ অ্যাটেনিউটেড ভ্যাকসিন। আরেকটা হলো ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন। এটা হলো দ্য কিল্ড ভার্সন অফ দ্য জার্মস, মানে করোনা ভাইরাসের মৃতদেহ থেকে এই ভ্যাকসিনেশনটা তৈরি করার কথা ভাবা হচ্ছে। এছাড়াও সাব ইউনিট বা রিকম্বিনেন্ট, পলিস্যাকারাইড এবং কনজুগেট ভ্যাকসিনের কথাও ভাবা হচ্ছে। এগুলো অনেকটা এরকম যে করোনা ভাইরাসের বডি থেকে নেওয়া কিছু স্পেসিফিক পিসকে বেছে নিয়ে ঠিক তার মতো করে এই ভ্যাকসিনটা তৈরি হবে। যেমন সেটা কোনো প্রোটিন অংশ হতে পারে, সেটা ওই ভাইরাসের সুগার বা ক্যাপসিড, মানে ওই ভাইরাসের নিউক্লিয় বস্তু যেটা জেনেটিক মেটেরিয়াল, সেটারও অনুকরণ করে কিন্তু এই সাব ইউনিট ভাইরাসগুলো তৈরি হতে পারে। এছাড়াও থাকতে পারে টক্সয়েড ভ্যাকসিনেশনের একটা অনুসরণ। এটা হলো সেই টক্সিন দিয়ে তৈরি যেই টক্সিনটাকে ইউজ করে করোনা ভাইরাস জেনারেলি আমাদেরকে আক্রান্ত করছে। সারা পৃথিবী জুড়ে চিকিৎসা বিজ্ঞানীরা যেভাবে এই ভ্যাকসিনেশন নিয়ে তাদের ল্যাবরেটরিতে কাজ করছেন, তারই অগ্রগতি নিয়ে যে সমস্ত মেডিকেল বুলেটিনগুলো প্রকাশিত হয়েছে, সেখানেই কিন্তু এই সমস্ত টার্মিনোলজি অফ ভ্যাকসিনসগুলো উঠে এসেছে। এবার দেখা যাক, খুব স্বাভাবিকভাবেই পৃথিবীর শক্তিশালী দেশগুলোর মধ্যে শুরু হয়েছে একটা প্রতিযোগিতা যে কে প্রথম এই ভ্যাকসিনেশন আবিষ্কার করবে, অর্থাৎ চলছে ভ্যাকসিন রেস। এই পৃথিবীতে সর্বময় শক্তিশালী দেশগুলো যারা যারা প্রতিযোগিতায় নেমেছে, তাদের মধ্যে সবার প্রথম নাম উঠে এসছে খুব স্বাভাবিকভাবে চায়না, যে কিনা দাবি করেছে যে সে প্রথম আক্রান্ত দেশ। এই চায়নাতেই একটা কোলাবোরেশন বা ভেঞ্চার হয়েছে ক্যানসিনো বায়োলজিক্যাল আইএনসির সাথে বেজিং ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজি, যারা একসাথে রিসার্চ শুরু করেছে এবং তারা দাবি করছে যে প্রাথমিকভাবে তাদের ফেজ 1 কিন্তু সাকসেসফুল। এখন তারা হিউম্যান ট্রায়াল করছে। সম্ভবত 35 থেকে 40 জনের কথা তারা মেডিকেল বুলেটিনে পাবলিশ করেছে, যে সমস্ত মানুষদের উপর তারা এই ক্লিনিক্যাল ট্রায়াল অলরেডি করে ফেলেছে। এখন তারা অপেক্ষা করছে একটা সুখবরের জন্যে। যেখানে চায়না এত দূর এগিয়ে এসেছে এবং দাবি করছে তারা অনেকটাই সাকসেসফুল, সেখানে সর্বশক্তিমান ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার পক্ষে বসে থাকা মুশকিল। তাদের দাবি তাদের মডার্না এবং ইনস্টিটিউট অফ অ্যালার্জি অ্যান্ড ইনফেকশন ডিজিজ, এই দুটো ইনস্টিটিউটের কোলাবোরেশনে তারা আরএনএ বেসড ভ্যাকসিনেশনের আবিষ্কার করবার চেষ্টা চালাচ্ছে তাদের ল্যাবরেটরিতে। এরাও হিউম্যান ক্লিনিক্যাল ট্রায়ালের দাবি করেছেন এবং বলছেন যে 35 জনের একটা হিউম্যান ট্রায়াল অলরেডি ক্লিনিক্যালি করা হয়েছে এবং তারা 1 জুন অবধি ওয়েট করছেন একটা সুখবরের জন্যে।
এখনো পর্যন্ত রিসার্চ পাবলিকেশনগুলোকে ফলো করে এটা জানা গেছে যে ইউএসএ এবং চায়নার পরেই যারা সবথেকে বেশি অগ্রসর হয়েছে এই করোনা ভাইরাস ভ্যাকসিনেশনের ক্ষেত্রে তারা হলো জার্মান বায়োফার্মাসিউটিক্যাল কোম্পানিজ। ওদের দেশে কিওরভ্যাক বলে একটা কোম্পানি, তারা আরএনএ বেসড বায়োটেকনোলজির উপর ভরসা রেখে এই ভ্যাকসিনেশন আবিষ্কার করবার চেষ্টা করছে। ঠিক এরকমভাবেই অস্ট্রেলিয়া থেকেও কিছু চিকিৎসা বিজ্ঞানীদের দাবি যে তারাও মলিকিউলার ক্ল্যাম্প টেকনোলজির মাধ্যমে এই ভাইরাসের ভ্যাকসিনেশনের আবিষ্কার করবার চেষ্টা করছেন। এই মলিকিউলার ক্ল্যাম্প টেকনোলজি হচ্ছে এক ধরনের পলিপেপটাইড বা কমপ্লেক্স প্রোটিন, যেটা দিয়ে এই ভ্যাকসিনেশনের কাজ শুরু হয়েছে। ওই করোনা ভাইরাসের স্ট্রাকচারাল এরিয়াতে যে অংশটা আমাদের শরীরে এই আতঙ্কের সৃষ্টি করছে, সেই অংশটাকে যদি কোনোভাবে নষ্ট করে দিয়ে এই ভ্যাকসিনেশনটাকে প্রয়োগ করা যায়। ঠিক এরপরেই ফ্রান্সের গবেষকরা দাবি করেছেন যে তারা মিজলস ভ্যাকসিনকে কোনোভাবে মডিফিকেশন করে এই ভ্যাকসিনেশন তৈরি করতে পারার আশা দেখেছেন। অর্থাৎ এই মিজলসের যে সমস্ত ক্যারেক্টারিস্টিক্সগুলো আছে তার ভ্যাকসিনেশনের মাধ্যমে সেই অ্যান্টিবডিগুলোকে কিছুটা মডিফাই করে এই করোনা ভাইরাসের প্রতিষেধক আবিষ্কার করবার জন্যে তারা অনেকটাই আশাবাদী। আমরা ভারতীয়রাও কিন্তু খুব একটা পিছিয়ে নেই। অর্থাৎ আমাদের দেশেরও 3টে বায়োফার্মাসিউটিক্যাল কোম্পানি দাবি করছেন যে তারাও অনেক দূর এগিয়ে এসেছেন এবং সাফল্যের সাথে তারা এই আশা দেখছেন যে খুব তাড়াতাড়ি এই ভ্যাকসিনেশন কিন্তু আবিষ্কার করা সম্ভব। যেমন জাইডাস ক্যাডিলা আহমেদাবাদের এই কোম্পানি, তারা দাবি করছেন যে তারা প্রি ক্লিনিক্যাল স্টেজ শুরু করতে চলেছেন তাদের প্রজেক্টে এবং তারা ডিএনএ প্লাজমিড ভ্যাকসিনেশনকে টার্গেট করেছেন এই প্রজেক্টে। এছাড়াও সিরাম ইনস্টিটিউট পুনে, তারা কোলাবোরেশন করেছেন নিউ ইয়র্কের ক্যাডোজেনিক্স বলে একটি কোম্পানির সাথে, যারা লাইভ অ্যাটেনিউয়েটেড ভ্যাকসিনেশন ফর করোনা ভাইরাস তৈরি করবার ক্ষেত্রে যথেষ্ট এগিয়েছেন বলে দাবি করছেন। এছাড়াও ভারত বায়োটেক হায়দ্রাবাদের একটি কোম্পানি, তারা ন্যাজাল ভ্যাকসিন তৈরি করবার চেষ্টা করছেন, যারা বলছেন যে তারা ক্লিনিক্যাল ট্রায়াল করবার জন্যে একেবারে প্রস্তুত। অর্থাৎ ভারতের কোম্পানিগুলোও কিন্তু খুব একটা পিছিয়ে নেই বলে মেডিকেল বুলেটিনগুলোতে জানা যাচ্ছে। অর্থাৎ এখনো পর্যন্ত যে জিনিসগুলোকে নিয়ে আমরা ডিসকাশন করলাম সেই খবরগুলো আমাদেরকে এই আশাই দেখায় যে খুব তাড়াতাড়ি এই অভিশাপের বিরুদ্ধে একটা না একটা প্রতিষেধক ঠিকই আবিষ্কৃত হবে। কিন্তু এখানেও বিজ্ঞান আমাদের কতগুলো বাস্তব দেখায়। সেটা হলো যে এই ভ্যাকসিনেশন তৈরি হওয়াটা কিন্তু যথেষ্ট সময় সাপেক্ষ, কারণ এই ভাইরাসটি তার আত্মপ্রকাশ হয়েছে সবেমাত্র, যেখানে মেডিকেল রেকর্ড বলছে মাত্র 3 মাস বয়স হয়েছে এই নতুন রূপে আসা সার্স করোনা ভাইরাস 2 এর। সেক্ষেত্রে ফেজ 1, ফেজ 2, ফেজ 3, ফেজ 4 যে 4টি পর্যায়ে যে কোনো ভ্যাকসিনেশনকে আবিষ্কৃত এবং প্রকাশিত হতে হয়, সেগুলো কিন্তু একটু সময় সাপেক্ষ। এই ফেজ 1-এ জেনারেলি হেলদি পিপলের উপরে, অর্থাৎ সুস্থ মানুষদের উপরে প্রাইমারিলি কিছু প্রয়োগ করা হয়। সেখানে ভ্যাকসিনের এফেক্ট ইমিউনো সিস্টেমের উপরে ঠিক কতটা সেটা নির্ধারিত করা হয় এবং এখানে 1 থেকে 2 বছর সময় যায়। ফেজ 2 এর ক্ষেত্রে সেখানে অনেক রকম মানুষ, শতাধিক মানুষের দেহে এই ভাইরাসের প্রতিক্রিয়া সেখানে টেস্ট করা হয় এবং বারবার ভ্যাকসিনেশনের সমস্ত সেফটিগুলোকে নির্ধারিত করা হয়। এখানেও 2 থেকে 3 বছর সময় লাগে। ফেজ 3 এর ক্ষেত্রে আরও বারবার সেখানে শতাধিক নয়, সহস্রাধিক অর্থাৎ হাজারেরও বেশি স্যাম্পেলের উপরে বারবার প্রয়োগ করে এই ভ্যাকসিনেশনের সুদূরপ্রসারী ফল দেখে নেওয়া হয় এবং ফেজ 4 সেখানে অ্যাপ্রুভাল ঘটে যাওয়ার পরেও ফাইনালি এই প্রতিষেধকটিকে পাবলিশ করবার আগে বারবার ক্লিনিক্যাল ট্রায়াল করে দেখে নিতে হয় যে এখনও পর্যন্ত কোনো ঝুঁকি আছে কিনা এবং প্রতিষেধকের শেষমেশ ফল কতটা স্থায়ী। এই সমস্ত কিছু দেখে নিতে গেলে এখনও পর্যন্ত বিশেষজ্ঞদের মতানুসারে 6 থেকে 7 বছর সময় লেগে যায়। তবু আমরা চিকিৎসা শাস্ত্রে বিশ্বাস রেখে বলি এই ভাইরাসের প্রতিষেধক অবশ্যই আবিষ্কার হবে এবং এই অভিশাপ শেষ হবে। চিকিৎসা বিজ্ঞানের উপর ভরসা তো নিশ্চয়ই রাখবো আমরা, কিন্তু এই করোনা ভাইরাসের অভিশাপের বিরুদ্ধে আমাদের হাতে আছে মোক্ষম অস্ত্র। সরকারি নির্দেশিকা অনুযায়ী আমরা যদি সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করি, আমরা যদি এই কমপ্লিট লকডাউন মেনটেন করি, আমরা যদি মাস্ক এবং স্যানিটাইজারের প্রপার ব্যবহারটুকু করি,
এবং অতি গুরুত্বপূর্ণ কারণ ছাড়া কোনোভাবেই যদি বাড়ির বাইরে না বেরোই, তাহলে কিন্তু এই অভিশাপ কেটে গিয়ে সুন্দর সকাল আসতে বাধ্য। সবাই ভালো থাকুন, সবার আবার ভালো হোক।